নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গতকাল একটি প্রতিবেদন দিয়েছি, সেখানে একটি প্রশ্ন তুলেছিলাম যে ইউনূস সরকার যখন সেনাপ্রধান, বিএনপি এদের কোনো কথাই শুনছে না, না শুনে তিনি তার পথে চলছেন, তাহলে তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান? এই প্রশ্নটা করেছিলাম। এই প্রশ্নটা আমি করার পর গতকাল বেশ কিছু আমার দর্শক তারাও আমাকে চিঠি পাঠিয়েছেন, কমেন্টস পাঠিয়েছেন। সেখানে বলেছেন, আচ্ছা দাদা, এই যখন আপনি তো বললেন যে এই সরকারের কোনো আইনি বা সাংবিধানিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার, তাহলে তারা যখন ঠিকমতো কাজ করতে পারছে না অথবা ইচ্ছা করে তারা দেশ বিরোধী কাজ করতে চলছে, তখন কেন সেনাপ্রধান এতবার এত কথা না বলে কেন তাকে বরখাস্ত করার কথা বলছেন না? রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করে নিচ্ছেন না কেন? কিংবা বিএনপি তারাও তো এত কথা বলছে যে তারা ইউনূসকে মানে না, ইউনূসের এই কথা তারা মানছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারাই বা কেন, তারা বড় বড় মিছিল করছে, সব করছে, কিন্তু তারা কেন একবারও বলছে না যে ইউনূস সরকারকে অবিলম্বে বহিষ্কৃত করে তার জায়গায় নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হোক? বাধাটা কোথায়? আজকে আমি শুনছিলাম বাংলাদেশের একটি ভিডিও, ওদের ওখানকার শুনছিলাম, সেখানে প্রফেসর কালিমুল্লাহ তিনিও বলেছেন, তিনি সরাসরি এইভাবে বলেননি, তিনি একটু বলেছেন যে এখানে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা হোক এবং অবিলম্বে সেখানটায় আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হোক, একথা তিনি বলেছেন। তো আজকে আমরা সেই জন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে সত্যি কি ইউনূস ব্যর্থ? কারণ ইউনূস তো নিজে পরশুদিন অর্থাৎ গত শুক্রবার তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি তার নিজের সরকারের কাজের ফিরিস্তি দিয়েছেন। সুতরাং আমরা একটু অন্য জায়গার থেকে দেখি, তিনি তো তার কাজের ফিরিস্তি দিয়েছেন, আমরা দেখি যে সত্যি কি ইউনূস ব্যর্থ নাকি সফল, নাকি কিছুটা সফল কিছুটা ব্যর্থ, আমরা এগুলো একটু দেখি। দেখুন, নতুন করে বলার অপেক্ষা রাখে না যে গত 10 মাসে দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ইউনূসী অপশাসনের কল্যাণে। একমাত্র খুশি বাংলাদেশে আছে জামাত ও তার ইসলামী মৌলবাদী সহযোদ্ধারা। দেশের অর্থনীতি, আইনের শাসন, মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা, এই সব কিছুর চেয়ে জামাত এবং তার ইসলামী সঙ্গীদের কাছে বেশি আকাঙ্ক্ষিত হল মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ রকমে মুছে ফেলে দিয়ে দেশকে আবার সেই পাকিস্তানি জমানায় নিয়ে চলে যাওয়া। তবু তো পাকিস্তানি জমানায় দেখুন 52 ভাষা আন্দোলন হয়েছিল, কারণ মানুষের মধ্যে তখন একটা চেতনার সঞ্চার হয়েছিল, তার বাংলা ভাষাকে ভালোবাসার ব্যাপারটা এসেছিল। কিন্তু এখন তো সেই ব্যাপারটাও মুছে দিতে চলেছে এরা। ইউনূসের আমলে এসব করতে যাওয়ার সাহস হবে কারো? খবর পাচ্ছি 140 জনের বেশি সাংবাদিককে বিনা বিচারে বন্ধ করে রাখা হয়েছে জেলখানায়। আচ্ছা, ফ্যাসিস্ট হাসিনার আমলে কি একসঙ্গে এইরকম 140-150 সাংবাদিককে কখনো বন্দী করে রাখা হয়েছিল? যারা যদি কেউ এই বিষয়ে কোনো খবর দিতে চান তারা দিতে পারেন কমেন্ট সেকশনে। আমি যতদূর জানি যে কোনো সাংবাদিককে
এইভাবে বিনা বিচারে সাংবাদিকদের দলকে এইভাবে কোনোদিন আটকে রাখেনি শেখ হাসিনার সরকার। তারপরে ধরুন, আয়নাঘর নিয়ে এত কথা রটেছিল বাজারে, সেই আয়নাঘরকে যখন জনসমক্ষে পেশ করলেন ইউনূস, তখন দেখা গেল সেই ঝাঁ চকচকে আয়নাঘর দেখার পর মানুষ এখন আর বাংলাদেশের আয়নাঘরের বিভৎসতার কথা আর উল্লেখই করে না। সেই প্রসঙ্গ একেবারে মানুষ যেন তাদের মুখে আর জিভের ডগায় নিয়ে আসে না। কথায় বলে, পেটে খেলে পিঠে সয়। যে কথা বলছিলাম, যে পেটে খেলে পিঠে সয়, শেখ হাসিনা দেশের অর্থনীতিকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে দারিদ্র্য দূরীকরণের বিশ্বব্যাপী মানচিত্রে বাংলাদেশ একদম ওপরের জায়গাটি দখল করে নিয়েছিল দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের তথ্য তার প্রমাণ দেবে। যে পোশাক শিল্প ফুলে ফলে বেড়ে উঠেছিল হাসিনার আমলে এবং দেশের অর্থনীতিকে একটা কি বলবো অনন্য সাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছিল, আজ সেটা কঙ্কালসার ধুঁকছে। শেখ হাসিনার আমলে যেখানে জিডিপি এমন সময় মিনিমাম 6%, কখনো 8% সেখানে উঠেছিল, সেটা আজকে নেমে এসছে 2%-এর কাছাকাছি। তারপরে ধরুন, মব জাস্টিসের নামে বিরোধীদের খতম করার যে কালচার আজ দখল করে ফেলেছে বাংলাদেশকে, সেভাবে পিটিয়ে মারার, লুট করার ইতিহাস কি হাসিনার আমলে ছিল? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকদের কথা ধরুন, তাদের পদত্যাগে বাধ্য করা, তাদের জায়গায় পছন্দের বিচারপতি বসানো এবং বিচারপতিদের দিয়ে সুবিধামতো বিচার বা আদেশ বের করে নেয়া, এগুলো কি শেখ হাসিনার আমলে ছিল? আমাদের যে দেশের আদালতের মধ্যে শুধু আসামি নয়, উকিলের গায়ে হাত তোলা হচ্ছে, কারণ ওই যে তারা বিরোধী, তারা হয়তো না, তারা সে আওয়ামী লীগের। আচ্ছা, ফ্যাসিস্ট হাসিনার আমলে কি জামাতের উকিলকে কোর্টের মধ্যে মারা হয়েছিল কিংবা কোথাও মেরেছিল? বিএনপির উকিলকে কোথাও মেরেছিল? এগুলো মারেনি, তাদের গায়ে হাত ওঠেনি। আজ এটা হাত উঠছে এবং শুধু এক জায়গায় না, চারদিকে দেখা যাচ্ছে। নতুন নতুন আইন তৈরি হচ্ছে, অধ্যাদেশ জারি হচ্ছে। আর এগুলো করছে কে? করছে এমন একটি সরকার যার কোনো আইনি ও সাংবিধানিক বৈধতা নেই। গায়ের জোরে গদি দখল করা একটা সরকার, তারা নিজেদের মধ্যে যা খুশি তাই করে যাচ্ছে, বলার কেউ নেই, বলতে গেলেই জেলের মধ্যে ঢোকানো হবে। এরা হাসিনাকে বলেছে নির্বাচনে রিগিং করে, জালিয়াতি করে জিতে আসা সরকার। সেই রিগিং করলো, 40% মানুষ তো ভোট দিয়েছে আওয়ামী লীগকে, আর বাংলাদেশিদের এই ভোট তো আওয়ামী লীগ পেয়েছিল। কিন্তু যে সরকার বর্তমানে আছে, এই ইউনূস, এই সরকার ঠিক কটা মানুষের সমর্থন পেয়েছে? সে সমর্থন তো না নিয়েই তারা এসেছে। এতদিন ধরে যে খুব শুনেছি, শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। আচ্ছা, গত 10 মাসে একটা টাকা উদ্ধার তো দূরের কথা, কোথায় কোন ব্যাংকে সেসব টাকা জমা আছে, সেই ব্যাংকগুলোর কোনো নাম কি দিতে পেরেছে সরকার? তাদের বরং বর্তমানে দেশের হর্তাকর্তা হয়েছেন যারা, তাদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার কথা শুনছে। হয়তো এইসব অভিযোগের সব সত্যি নাও হতে পারে, কিন্তু এটা তো জলজান্ত দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি তার নিজের ফাঁকি দেয়া 666 কোটি টাকা করের টাকা, যেটা কর হিসেবে তার দেওয়া ছিল রাষ্ট্রকে, যে টাকা পেলে বাংলাদেশ তার বর্তমানে তার আর্থিক দুরবস্থা কিছুটা অন্তত কাটিয়ে উঠতে পারত, তিনি করলেন কি? মোহাম্মদ ইউনূস
তিনি ক্ষমতায় বসেই তার নিজের ফাঁকি দেওয়ার টাকাটা, সেই টাকাটা, করের টাকাটা মকুব করে দিয়েছেন, অর্থাৎ আর কোনো কেস নেই। এই টাকাটা কিন্তু তার লাভের টাকা, তার থেকেই যেটা কর সেইটা। হাসিনা কি তার নিজের জন্য এমন কোন সুবিধে কখনো নেয়ার কথা ভেবেছেন? নিজের সুবিধার কথা ভাবলে শেখ হাসিনাকে আজ দেশ ছেড়ে, ক্ষমতা ছেড়ে এভাবে চলে যেতে যে হতো না, সেটা আপনারা অনেকেই মানবেন। সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে দিলে ক্ষমতা হারাতে হতো না শেখ হাসিনাকে, একথা তিনি নিজে বারবার বলেছেন। এমনকি তার বাবা শেখ মুজিবকেও অকালে প্রাণ হারাতে হতো না যদি তিনি আমেরিকার কথা শুনে চলতেন। তখনও কিন্তু ওই আমেরিকার ঘাঁটি বাংলাদেশে হওয়ার কথা উঠেছিল। কিন্তু ইউনূসকে দেখুন, বাংলাদেশে মানবিক করিডর দেওয়ার নামে আমেরিকানদের ঘাঁটি তৈরি করতে দিচ্ছেন, সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিচ্ছেন। কে বেশি দেশপ্রেমিক তাহলে? ডক্টর মোহাম্মদ ইউনূস? কে বেশি সৎ, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি শেখ হাসিনা? 21শে মে সেনা দরবারে সেনাপ্রধান বলেছেন তিনি অনেক সহ্য করেছেন, আর নয়। নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে, যাতে 1 জানুয়ারিতে নতুন সরকার আসতে পারে। বলেছেন দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে মানবিক করিডরের বাহানায় আমেরিকার ঘাঁটি তৈরি করতে দেয়া হবে না বাংলাদেশের মাটিতে। বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র আছে নির্বাচিত সরকারের, এ কথাটাও বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই একই কথা পরে আবার বলেছেন বিএনপি সমেত আরো বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু দেখুন, গত পরশু শুক্রবার মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এসব দাবি। এমন কথা বলেছেন যাতে বোঝা যায় যে তোমাদের কথা কেয়ার করি না। এখন একটা প্রশ্ন আসে, কোন সাহসে, কোন অধিকারে, কোন সাহসে ইউনূস এসব কথা বলতে পারছেন? আর কোন ভয়ে ওয়াকারুজ্জামান তারাও একটা ব্যবস্থা নিতে পারছেন না ইউনূসের বিরুদ্ধে? আমি আগেই বলেছি যে মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসেনি এই সরকার, সংবিধানের কোনো সমর্থন নেই এই সরকারের পিছনে। এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে অপিনিয়ন বা অভিমতের উপরে ভিত্তি করে তাকে উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছিল, সেই অভিমতটিও, সেই অপিনিয়নটিও জাল। সেটা জাল অপিনিয়ন, জালিয়াতি করে তৈরি করা। কিন্তু জালিয়াতি করে তৈরি করা সেই অভিমতটিতেও অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়নি, কারণ সেটা বললে সংবিধান বিরুদ্ধ কথা বলা হতো। সেই ভয়ে তারা ঘুরিয়ে বলেছিল যে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উপদেষ্টা নিয়োগ করে দেশ চালানো হবে। কে চালাবেন? স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি, কারণ তিনিই তো এদেরকে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ ইউনূসরা সরকার নন, তারা হচ্ছেন সরকারের অ্যাডভাইজার, অ্যাডভাইস দেন, উপদেশ দেন, উপদেশটা কি করা যাবে। কিন্তু এখন এমন ভাবে চলছে এই সরকার, মানে ইউনূস অ্যান্ড কোম্পানি, যেন তারাই সরকার। নতুন নতুন আইন করছে, অধ্যাদেশ জারি করছে, ট্রাইব্যুনালের নিয়ম পাল্টে দিচ্ছেন। এগুলোর কোনোটাই করার অধিকার নেই তাদের। আর এগুলো যে সেনাপ্রধান জানেন না, বিএনপি জানে না, অন্য রাজনৈতিক দলগুলো জানে না, তা কিন্তু নয়। তিনি সেজন্যই সেনাপ্রধান 21শে মের ভাষণে তিনি বলে দিয়েছেন যে নির্বাচিত সরকার আর এই বর্তমান সরকারের ফারাকের কথা। এটা অনেক দেরি করে বলে ফেলেছেন, এটা অনেক আগেই তার বলা উচিত ছিল। বলে না, সে বিয়ের প্রথম রাতেই, পয়লা রাতেই বিড়াল মারতে হয়। সেই বিড়ালটা না মারার ফলে
আজ আস্কারা পেয়ে পেয়ে ইউনূস এই জায়গায় পৌঁছেছেন। এখন সেনাপ্রধানের সাবধান বাণীতে কান দিচ্ছে না, বিএনপির সাবধান বাণীতে কান দিচ্ছে না, অন্য রাজনৈতিক দলগুলোর সাবধান বাণীতেও কান দিচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, অনেকেই বলেছেন এত সাবধান বাণীর দরকারটা কি? এত যে হুঁশিয়ারি দিচ্ছেন আমাদের সেনাপ্রধান, বিএনপি, এগুলো দেওয়ার দরকার কি? তারা তো স্পষ্ট করেই বলতে পারতেন যে ডক্টর ইউনূস আপনি দেশ বিরোধী কাজ করছেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কম্প্রোমাইজ করছেন, আপনি অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছেন, আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, আপনি চালাতে পারছেন না, আপনি ব্যর্থ, সুতরাং চাকরি থেকে, এটা তার চাকরি, তিনি লোককে চাকরি দিচ্ছেন না, তিনি নিজে চাকরি করছেন, সুতরাং চাকরি থেকে বরখাস্ত করা হবে আপনাকে। আর রাষ্ট্রপতি সেই বরখাস্তের চিঠিতে, এক লাইনের একটি বাক্যের চিঠিতে তাকে বরখাস্ত করে দেবেন। কোনো আইন, সংসদীয় আইন বলুন, সাংবিধানিক আইন বলুন, শ্রমিক আইন বলুন, কোনো আইনেই ক্ষমতা জবরদখল করে থাকা একজন ব্যক্তি তিনি আইনের শাসন পেতে পারেন না। তাহলে এই কথাগুলো কেউ বলছে না কেন? আটকাচ্ছেটা কোথায়? গত জুলাইয়ে গণ আন্দোলনে জনতার সমর্থনের পাল্লা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। এখন ইউনূসের সঙ্গে কেবল আছে জামায়াত আর তার মৌলবাদী সঙ্গীরা, আর সম্প্রতি নিজেদের স্বার্থ দেখার জন্য এদের সাথে আঁতাত করেছে আমেরিকা। 21শে মের দরবারি আলোচনার পর আমেরিকা একটু ব্যাকফুটে গেছে, ইউনূস নিজেও একটু থমকে গিয়েছেন, কিন্তু উনি ইউনূস বড় মাঠের খেলোয়াড়, উনি এখনো তেজ তার আছে, প্ল্যান তারও আছে, এবং পরিষ্কারভাবে বলছি, ওই যে এপ্রিলের প্রথমার্ধে 26শে এপ্রিলের 15 তারিখের মধ্যে ভোট করার যে কথা তিনি বলছেন সেটি হবে না। কারণ শেষ মুহূর্তে উনি যথাসময়ে উনি নির্বাচন কমিশনারকে দিয়ে বলে দেবেন এখন ভোট করার সময় নেই। এছাড়া তার মাথায় আরো একটা প্ল্যান আছে, এবার বলবো সেই প্ল্যানের কথাটা। সেই প্ল্যানটা হলো, আপনারা খেয়াল করেছেন এই গত শুক্রবারের ভাষণেও তিনি ইউনূস যুদ্ধের সম্ভাবনার কথা বলেছেন। এর আগেও তিনি বায়ুসেনার তাদের কুচকাওয়াজে গেছেন, সেখানে গিয়েও তিনি যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বলেছেন। ওই ভারত পাকিস্তান লড়াই শুরু হওয়ার ঠিক আগে কিংবা শুরু হচ্ছে যখন, তখন এই কথাগুলো তিনি বলেছেন। তিনি যখনই সময় পান বলেন যুদ্ধের জন্য তৈরি হন। প্রশ্ন করুন কার সঙ্গে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলছেন উনি? কারণ বাংলাদেশের সঙ্গে লড়াই করবার জন্য এই মুহূর্তে তো ভারত ছাড়া কারোর নাম নেই। ওনার তিন দিকেই ভারত, একদিকে মায়ানমার আছে, মায়ানমার তারা তো আরাকান আর্মির সঙ্গে রয়েছে যুদ্ধে, আর আরাকান আর্মি তো এখন বাংলাদেশে তাদের যথেচ্ছ আসা যাওয়া। তাহলে যুদ্ধটা কার সাথে? নেপালের সাথেও নয়, ভুটানের সাথেও নয়, কারণ তারা তো যেতে গেলে ভারতের ওপর দিয়ে যেতে হবে। তাহলে যুদ্ধটা হচ্ছে ভারতের সাথে। তা ভারতের সাথে যুদ্ধের কথাটা ওনার মাথায় ঢুকছে কেন? কারণ ওই যে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, যে চোর তার মন সবসময় থাকে বোঁচকার দিকে। উনি জানেন যে দেশে একটা যুদ্ধের পরিস্থিতি উনি তৈরি করছেন সেই প্রথম দিন থেকে ইউনূসের প্ল্যান হচ্ছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করো, খারাপ করতে করতে এমন জায়গায় নিয়ে যাও যেখানে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গত 10 মাস ধরে সেই চেষ্টা তিনি করেছেন। আর যুদ্ধ বাঁধলে কি হবে? যুদ্ধ বাঁধলে তখন তিনি বলতে পারবেন এখন তো যুদ্ধের সময়, এখন ভোট হবে কি করে? এখন ভোটও হবে না, অন্য কিছু হবে না, মানুষকে কষ্ট করতে হবে, কারণ দেশ বাঁচাতে হবে। আর তিনি তার আমৃত্যু তিনি ক্ষমতায় বসে থাকতে পারবেন। একটা জিনিস দেখুন, ভারত পাকিস্তান যুদ্ধের পরে তার মাথায় আরো আর একটা যুক্তি এসছে।
ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটি যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে এবং প্রতিটি যুদ্ধে পাকিস্তান পরাজিত হওয়ার পর পাকিস্তান করেছে কি ভারতের সন্ত্রাসবাদী কোনো আক্রমণ চালিয়ে গেছে। এই কারগিলের পরে পার্লামেন্ট আক্রমণ, তারপরে যখন আমাদের ওই মুম্বাই যে অ্যাটাক হলো মুম্বাইতে, এই সবগুলো দিয়ে পাকিস্তান ভারতকে যুদ্ধের এগুলো হচ্ছে সরাসরি যুদ্ধ নয়, এগুলো নন স্টেট অ্যাক্টরদের দিয়ে যুদ্ধ। বাংলাদেশে পাকিস্তানের নন স্টেট অ্যাক্টররা এখন ভিড়ে ভরে গেছে। এখন তাদের নিয়ে এখন বাংলাদেশের ওই সন্ত্রাসবাদী যুদ্ধে এবং তার একটা এফেক্ট হিসেবে ভারত যদি যুদ্ধে নেমে যায় তখন তিনি বলতে পারবেন যে কি করে এই লড়াইয়ের সময় কেন নির্বাচন হবে, সুতরাং লড়াই পিছিয়ে দাও। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, এই বিষয়টা নিয়েও আমি একটি ভিডিও করেছি যে গতকাল সকালে 50,000 ওই KNF কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, তারা হচ্ছে মায়ানমারের কুকি চীন প্রদেশের অধিবাসী, তারা হচ্ছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী। তাদের জন্য 50,000 পোশাক তৈরি হচ্ছিল বাংলাদেশের চট্টগ্রামে। সেটা পুলিশ ধরেনি, সরকার কিছু বলেনি, পুরো চেপে রেখে নিঃশব্দে কাজগুলো করছিল। শেষ মুহূর্তে সেনাবাহিনী গিয়ে সেগুলো ধরতে পারে এবং জব্দ করে। কুকি চীনের তাদের বিদ্রোহীদের সংখ্যা খুব বেশি হলে বাংলাদেশে 10,000 আছে। এই 10,000 কারণ তাদের যারা যুবক তাদের সংখ্যা বড়জোর 10,000। তাহলে 50,000 পোশাক তাদের জন্য কেন? তাও কমব্যাট ইউনিফর্ম, যুদ্ধের পোশাক। কারণ হচ্ছে এদের সাথে ওই যে নতুন যে ইসলামী সংগঠনরা কয়েকটা মিলে একত্র হয়েছে, তারা আর এই কুকি চীনরা মিলে তারা সন্ত্রাসবাদী কাজ করবার জন্য তারা উত্তর পূর্ব ভারতে অথবা বাংলায়, কলকাতাও তাদের আক্রমণের নিশানায় আছে। এবং এই নিশানাটা যদি হয়, এই যুদ্ধ যদি বাধে, কারণ উনি ইউনূস ভেবেছেন ভারত সহজে যুদ্ধে নামেনি। যেমন দেখুন পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিন্তু যুদ্ধ করেনি, ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর আক্রমণ করেছে। তারপর পাকিস্তান যখন পাল্টা আক্রমণ করেছে ভারতের সিভিল এরিয়াতে, মিলিটারি এরিয়াতে, ভারত তখন তার পাল্টা দিয়েছে, 11টা সেনাঘাঁটি শেষ করে দিয়েছে। তো ইউনূস এখন ওই অপেক্ষায় রয়েছেন কোনোভাবে। ওই যে প্রশ্নটা যে ভদ্রলোক আমার যে দর্শক করেছিলেন, ইউনূস কোন সাহসে এগুলো করছেন? তো ইউনূস তো সেই কথা আছে না, মেড়া লড়ে খুঁটির জোরে। ইউনূস এখন বুঝেছেন আমেরিকার স্বার্থ আছে, কারণ আমেরিকার শিল্পে যে রেয়ার আর্থ মিনারেলস সেটা প্রায় শেষ, তাদের নেই, সেটা প্রায় পুরোটাই চীনের দখলে। এবং এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের বড় একটা খনি এটা পাওয়া যায়, সেটা হচ্ছে মিয়ানমারের ওই কুচিন প্রদেশ, মিয়ানমারে। ওই জন্যই আমেরিকা ছুটে এসেছে, এগুলো খুব ভালো জানেন মোহাম্মদ ইউনূস। এবং জানেন বলেই তিনি জানেন আজ যদি আমি আক্রান্ত হই আমেরিকা আমার সাহায্যে আসবে। আর পাকিস্তানের যে নন স্টেট অ্যাক্টর সন্ত্রাসীরা তারা এসে গেছে, পাকিস্তান তো যথেষ্ট পরিমাণ গোলা বারুদ পাঠিয়ে দিয়েছে। সুতরাং এখন যুদ্ধটা বাধুক কোন রকমে, উনি এই যুদ্ধের বাহানা দিয়ে উনি আরো দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন। তার জন্যেই তিনি সেনাবাহিনীকে অস্বীকার করছেন, তিনি বিএনপির কথা শুনছেন না, কমিউনিস্টদের কথা শুনছেন না, কারো কথা শুনছেন না। এই হচ্ছে ইউনূসের লাইন অফ অ্যাকশন। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।